ব্রিটেন ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বাকি একদিন, হোটেলে রাখার সিদ্ধান্তের পরও হয়নি তালিকা। নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র ২০ মিনিটে কোভিড শনাক্ত হলেও দেশে বাড়েনি অ্যান্টিজেন টেস্ট। ৩৪টি মেশিনে দিনে পরীক্ষার হার নগণ্য। জেলা শহরে শুরু হলে ঝুঁকিপূর্ণ, ঢাকায় হয়নি এখনো। করোনায় বছরের শেষ দিনে আয়োজন না থাকলেও কক্সবাজার ছুটছেন হাজার হাজার পর্যটক। ৪ শতাধিক হোটেল মোটেলে খালি নেই কক্ষ। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে ব্যাপক ক্ষতি হবে কৃষকের, বলছেন ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ভাষাঞ্চরের নতুন জীবনে মানিয়ে নিয়েছেন রোহিঙ্গারা। নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন বসতবাড়ি। ভিডিও কলে উখিয়া টেকনাফের রোহিঙ্গাদেরও উদ্বুদ্ধ করছেন আসতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। নতুন করোনার সংক্রমণ সংখ্যায় ব্রিটেন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বাকি একদিন। সরকারি ব্যবস্থাপনার বাইরে বিকল্প হিসেবে হোটেলে রাখার সিদ্ধান্ত হলেও এখনও হয়নি তালিকা। সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল মালিকদের সংগঠন বিহা। যথাযথ কোয়ারেন্টিন নিশ্চিতে তাদের সঙ্গে আলোচনা করেই হোটেল নির্ধারণের দাবি সংগঠনটির। যদিও নির্ধারিত সময়ের আগেই তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। করোনার সংক্রমণ রোধে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশেই বিদেশ ফেরতদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পাশাপাশি বাংলাদেশেও আর্থিকভাবে সচ্ছল প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনে রাখতে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বেশ আগেই প্রস্তাব দেওয়া হয়। যদিও নানা কারণে এতদিন সে পথে যায়নি সরকার। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর সংক্রমণ ঠেকাতে দেশটি থেকে আসা যাত্রীদের ১ জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু অনেকেই সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে অনীহা প্রকাশ করায় বিকল্প হিসেবে হোটেলও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ মাত্র একদিন বাকি থাকলেও এখনো করা হয়নি হোটেলের চূড়ান্ত তালিকা। সরকার হোটেলের ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে তাদেরকে কষ্ট বিয়ার করতে হবে। হোটেল নির্ধারণ করার পরে সেখানে নজরদারি থাকবে। বেসিক্যালি যে থানার অধীনে হোটেলগুলো থাকবে সেই থানায় দায়িত্ব পালন করবে তাদেরকে কোয়ারেন্টাইনটা কনফার্ম করার জন্য। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেলের তালিকা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। প্রবাসীদের আবাসনের জন্য সাধারণ সময়ের চেয়ে কম অর্থ নেওয়া হবে বলেও জানান সংগঠনের কো চেয়ারম্যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন আছে ওইটা মেনটেন করে আমরা তাদেরকে এইখানে কোয়ারেন্টাইনের জন্য অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের টিম আছে এখানে ট্রেইনড। এখন পর্যন্ত আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি গভর্নমেন্ট থেকে। আমরা যদি একটা কোলাবোরেশনের মাধ্যমে আমাদের হোটেলগুলো নির্ধারণ করে দিতে পারি, কারণ আমরা জানি যে আমাদের কোন হোটেলগুলোতে তাদের এক্সপিরিয়েন্স আছে। প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে গড়ে ১৩০০ যাত্রী যুক্তরাজ্য থেকে দেশে আসেন। দেশটি থেকে আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অ্যান্টিজেন পরীক্ষা মাত্র ২০ মিনিটে মিলবে করোনার ফল, কিন্তু ৩৪টি অ্যান্টিজেন মেশিনে দিনে ১০০টি পরীক্ষাও হয় না। উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল বা বড় হাসপাতালে এই টেস্টের প্রয়োজনীয়তা বেশি হলেও খোদ ঢাকাতেই শুরু হয়নি এই পদ্ধতির। স্বল্প খরচে দ্রুত ফল দেবার সক্ষমতা থাকায় অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে জেলা শহরগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই পদ্ধতিকে জনপ্রিয় করা গেলে অর্থ ও সময়ের অপচয় কমবে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া প্রাইভেট হাসপাতাল সহ সবখানে অ্যান্টিজেন টেস্টের সুযোগ থাকলে পরীক্ষার ক্ষেত্রে উদাসীনতাও কমবে বলে মনে করছেন তারা। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। মাত্র ২০ মিনিটেই পরীক্ষার ফল। উন্নত অবকাঠামো এবং পর্যাপ্ত জনবলের প্রয়োজনীয়তা না থাকায় দেশের বিভিন্ন জেলায় স্থাপিত হয়েছে ইতোমধ্যেই ৩৪টি মেশিন। অথচ অ্যান্টিজেন টেস্টের মেশিনের সংখ্যা বাড়লেও বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বিগত ২৫ দিনে সম্পন্ন হয়েছে মাত্র ১৬০০ পরীক্ষা।
বড় বড় হাসপাতালে জরুরি সেবা গ্রহণকারী বা সার্জারি রোগীদের জন্য অ্যান্টিজেন পরীক্ষা দারুণ উপযোগী একটি পদ্ধতি। উপসর্গ থাকার পরেও কোনো রোগীর অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ হলে তাকে পুনরায় আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। জাতীয় টেকনিক্যাল কমিটি অ্যান্টিজেনকে আরটিপিসিআর এর পরিপূরক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেও তা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বিকল্প হিসেবে। এতে অ্যান্টিজেন পদ্ধতিতে কারো কোভিড পরীক্ষার ফল সঠিক না হলে সেটি নিশ্চিত হবার সুযোগ কমই থাকছে। অ্যান্টিজেন টেস্টের প্রায় 20% ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে যদি আমি খুব কম রোগীর হার যেখানে রয়েছে সেখানে প্রয়োগ করি, এটি বৈজ্ঞানিকভাবে আসলে সঠিক না। বৈজ্ঞানিকভাবে সঠিক হচ্ছে যেখানে সবচেয়ে বেশি, সেখানে আরও বেশি করে এটা করতে হবে। যেটা নেগেটিভ হবে সেটাকে আবার আরটিপিসিআর করতে হবে। কাজেই সারা দেশে আরটিপিসিআর ছড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সেইগুলোকে প্রধান জেলা হাসপাতালগুলোতে আরটিপিসিআর ব্যবস্থা থাকতে হবে। যখন ওই জেলাগুলোতে স্বাস্থ্যসেবা দানকারীরা এটার সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন এবং তারা রোগীদেরকে বলতে পারবেন, তখন চাহিদা তৈরি হবে এবং তখন এই যন্ত্রটি ব্যবহার হবে। সরকারের পক্ষ থেকে আসলে স্বাস্থ্যসেবা দানকারীদের মধ্যে এই বিষয়টা যথেষ্ট প্রচার হওয়া দরকার যে আমাদের একটি বিকল্প পরীক্ষা পদ্ধতি আছে, যেটার মধ্যে অল্প খরচে অল্প সময়ে একটা ধারণা পাওয়া সম্ভব, এবং লক্ষণ থাকলে দ্বিতীয় স্তর পরীক্ষারও সুযোগ সেই জেলাতে আছে। লক্ষণ উপসর্গ না থাকলে অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ হয় না জানার কারণেই বেশিরভাগ মানুষ পরীক্ষা করাতে আসছেন না বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। লক্ষণগুলো আছে, সাইন সিমটমগুলো আছে, তাদেরই পরীক্ষাগুলি করা হয় বিধায় সেখানে যাদের সাইন সিমটম নাই তারা পরীক্ষা করতে আসে না, সেই জন্যই এই পরীক্ষাটা কম হচ্ছে। মাত্র 20 মিনিটে ফলাফল দেবার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের খরচ আরটিপিসিআর এর চেয়ে অন্তত 3 গুণ কম। তাই রাষ্ট্রীয় অপচয় কমিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারিভাবে অ্যান্টিজেন টেস্টকে আরও জনপ্রিয় করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চাল আমদানির ঘোষণা শুনেই দাম কমালো মিল মালিকরা। কুষ্টিয়ায় বস্তা প্রতি কমেছে 50 থেকে 100 টাকা। খুচরা পর্যায়ে বেশি রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। করোনার কারণে 2020 সালের শেষ দিনে 31st নাইটের কোনো আয়োজন নেই। তারপরও ছুটি কাটাতে সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 4.5 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে বুকিং হয়েছে আশানুরূপ। তাই নতুন করে নিরাপত্তার ছক কষছে ট্যুরিস্ট পুলিশ। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। তাই 4.5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টকে সাজানো হয় নতুন সাজে। প্রতি বছর ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় সব হোটেল ও মোটেলকে, কিন্তু এবছর তা চোখে পড়ছে না। প্যান্ডেমিক টাইমের পর থেকে এখন পর্যন্ত আমাদের 75% পর্যন্ত হয়েছে, বাট রিজার্ভেশনের রেসপন্স খুবই ভালো। মোর দ্যান 90% অলরেডি রিজার্ভ হয়ে গেছে। 31st নাইটকে কেন্দ্র করে এবছর কোনো আয়োজন নেই বলে জানালেন হোটেল ব্যবসায়ীরা। গত বছরের 31st আর এই বছরের 31st এটা বলতে গেলে টোটালটাই চেঞ্জ। নতুন বছরকে ঘিরে আমরা আশা করছি যে প্যান্ডেমিক সিচুয়েশনকে কাটিয়ে আমরা একটা সুন্দর বছর আমরা উপহার পাবো। পর্যটকদের আগমনকে ঘিরে নতুন করে নিরাপত্তার চক কষছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আর করোনার স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। কলাতলি থেকে আরম্ভ করে একদম ডায়াবেটিস পয়েন্ট পর্যন্ত আমাদের ফোর্স থাকবে। নিরাপত্তার জন্য মোবাইল টিম, রেস্কিউ টিম এর অবস্থান করবে। সবাইকে যদি আমরা পুলিশিং এর আওতায় আনতে চাই বা একটা মোবাইল কোর্টের আওতায় আনতে, সেটা খুবই অসম্ভবের কাছাকাছি একটা বিষয়। মানুষকে আসলে সচেতন হতে হবে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সৈকত শহর কক্সবাজারে 2 লাখের অধিক পর্যটকের আগমন হতে পারে বলে মনে করছেন ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভাসানচরে আসা রোহিঙ্গারা এখানকার জীবনধারার সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেদের। সব ধরনের সুযোগ সুবিধা থাকায় খুশি তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, সবুজ দ্রুতপায় কক্সবাজারে উকি এবং টেকনাফ থেকে আসা প্রায় 4000 রোহিঙ্গার অবস্থান এখন এই ভাসানচরে। এই জ্বরের জীবনের সাথে তারা জীবন অনেকটা মানিয়ে নিয়েছে। এখানে কিন্তু তাদের রোহিঙ্গাদের নিজস্ব বাজার ব্যবস্থা গড়ে উঠেছে, নিজেরাই দোকান দিয়ে তারা কেনাবেচা করছে, তাদের খাদ্যদ্রব্যগুলি কিনছে। অর্থাৎ একটা স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু অনেকটাই পুরোপুরি স্বাভাবিক বলা চলে এই ভাসানচরে। কিন্তু আপনারা জানেন যে
প্রথম দফায় 4 ডিসেম্বরে এসেছিল প্রায় 1642 জন রোহিঙ্গা। তারা নিজেদেরকে এখন এখানে পুরাতন রোহিঙ্গা হিসেবে দাবি করছে এবং আবার গতকালকে নতুন করে এসেছে 1772 প্রায় 28 জনের মতো। এই বলা চলে 4000 রোহিঙ্গার অবস্থানে ভাষাঞ্চলে এখন তারা নিজ নিজ ভাষা বুঝে পেয়েছে এবং তাদের রান্নার করা খাবার দেওয়া হয়েছে। এখন সকাল থেকে তারা আমরা দেখেছি এখানে বেশ কিছু দোকান খোলা হয়েছে, কুঞ্জি কুঞ্জি দোকান। সেই দোকানগুলোর মধ্যে রোহিঙ্গারা নিজেরাই খুলেছেন। তারা নোয়াখালী সহ বিভিন্ন এলাকা থেকে তারা পণ্য যারা আনছেন তাদের থেকে কিনে তারা আবার নিজেরাই বিক্রি করছেন এখানের মধ্যে। তো বলা চলে যে ক্যাম্পের যে জীবনধারা সেই জীবনধারা তারা পুরোপুরি এখন অভ্যস্ত হয়ে গেছেন। যেহেতু একটি গ্রুপ এক মাস আগে আসছে, একটা গ্রুপ গতকালকে আসছে। আবার গতকালকে যারা আসে তাদের কিছু স্বজন আগে আসছে, যে তারা ক্যাম্পের জীবনযাত্রাটা আসলে ভিডিও কনফারেন্সে মোবাইলের ভিডিওর মতো তারা দেখেছে। সে দেখার কারণে তারা কিন্তু এই জিনিসটি বুঝতে পেরেছে। যেমন আমরা আজকেও দেখেছি বেশ কিছু রোহিঙ্গা যারা গতকালকে আসছে তারা স্বজনদের কাছে তাদের নিজেদের অবস্থান তারা জানিয়ে দিচ্ছে। তারা বলছে তারা এখানে ভালো আছে। তাদের যে অপপ্রচারটি করা হয়েছিল এখানে জোয়ারের সময় পানি উঠে, তারা বলছে গত 1 মাস ধরে তারা এখানে কোনো পানি দেখেনি। তাহলে বলা চলে যে অপপ্রচার, সে অপপ্রচারে তারা কান্না তারা যেমন এখানে আসছে এবং তারা আস্তে আস্তে কিন্তু এই জীবনের সাথে এখানকার জীবনের সাথে তারা অভ্যস্ত হয়েছে। এখানে কিন্তু একটা বিশেষ করে এখানে জীবনযাত্রার মান অনেকটা উন্নত বলা যাবে, কারণ এখানের মধ্যে সব পাকা রাস্তা যেমন রয়েছে, এখানের কিন্তু খাবার পানির উন্নত ব্যবস্থা রয়েছে, খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, নিজস্ব বাজার ব্যবস্থা গড়ে উঠেছে, নিজস্ব বেচা কেনার দোকান গড়ে উঠেছে। তাই সে কারণে কিন্তু বলা চলে যে এখানে যে রোহিঙ্গাদের যে জীবন সেই জীবন অনেকটা স্বাভাবিক। ইতিমধ্যে কিন্তু এখানে কয়েকটি মাদ্রাসা গড়ে উঠেছে, শিশুরা কিন্তু মাদ্রাসা যেতে শুরু করেছে। এবং গতকালকে দেখেছেন আপনি এখানে কিন্তু 2টি ক্লাব উদ্বোধন হয়েছে। একটি রোহিঙ্গা স্পোর্টস ক্লাব, যেখানে রোহিঙ্গা তরুণরা খেলার জন্য 2টি ভলিবল মাঠ, একটি ফুটবল মাঠ পেয়েছে এবং একটি মিউজিক্যাল ক্লাব গঠন করেছে, যেখানে তারা গানের চর্চা করতে পারবে। তাদেরকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে এখানকার প্রকল্প পরিচালক কমোডর আব্দুল মামুনের পক্ষ থেকে। তো বলা চলে রোহিঙ্গাদের যে জীবনযাত্রা, সে জীবনযাত্রা অনেকটা ধাতস্থ হয়ে গেছে, তারা অভ্যস্ত হয়ে হচ্ছে এই চরের জীবনের সাথে। তারা বলেছে ভাষাঞ্চল নিয়ে তাদের যে নেতিবাচক প্রচারণা ছিল সেটি তারা আসলে বলছে তারা আসলে ভুল এবং মিথ্যা ছিল বলে তারা বলছে। এবং তারা এখানে এসে যে প্রচারণাগুলি চালানো তার কোনো সত্যতা, তারা বলছে তারা এখানে উন্নত জীবন পেয়েছে, এখানে কোনো জোয়ারের পানি আসছে না, উন্নত জীবন, খাবার ব্যবস্থা ভালো, ভালো ঘরের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে, তারা একটা এইখানে অভ্যস্ত হয়ে উঠছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল 2 দফায় যে ভাষাঞ্চলে 4000 রোহিঙ্গা আসছে এবং তারা এখানকার জীবনযাত্রার সাথে বানিয়ে নিয়েছে, তার সর্বশেষ। বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়াকে পেঁয়াজ বাজার নিয়ে ভারতের পুরনো খেলা হিসেবে দেখছেন আড়তদাররা। বর্তমান পেঁয়াজের দাম স্বাভাবিক, এই অবস্থায় ভারতের পেঁয়াজ আমদানিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মত ব্যবসায়ীদের। কৃষি বিশেষজ্ঞরাও বলছেন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। হরিপদ সাহার রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদার 25 থেকে 30% আমদানি নির্ভর। আর এই নির্ভরতার কারণে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো কিংবা রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত নিলেই গরম হয় বাংলাদেশের বাজার। গেল বছর ভারত রপ্তানি বন্ধের পর 250 টাকা কেজি, আর চলতি বছরের সেপ্টেম্বর রপ্তানি বন্ধে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি ছাড়ায় 100 টাকা। ভালো দাম পাওয়ার আশায় তখন দেশের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে নামেন, যা এখন বাজারে আসতেও শুরু করেছে। এমন সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। 1 জানুয়ারি থেকে সে পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়াতে পেঁয়াজ আনে, তাহলে মনে করেন 18টা 20 টাকা গেলে 15 টাকা হলে কৃষক মরে যাবে না, ক্ষতিগ্রস্ত হলে কৃষক আর লাগাবো না, এই পেঁয়াজ চাষ করবো না, তখন ভারত আর দিব না। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজের পাইকারির দাম মানভেদে 30 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে 40 থেকে 48 টাকার মধ্যে। 40 টাকা 45 টাকা কেজি আছে আমাদের এখন, যে আমরা চলতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজের দামটা মনে করছি যৌক্তিক, সেক্ষেত্রে কৃষকও কিছুটা লাভবান হবে। শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই ভারত থেকে আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি কেজি আপনার 25 থেকে 27 টাকা কৃষককে আপনার দর বেঁধে দেওয়া যায়, তাহলে কৃষকও খুশি হবে এবং তারা উৎপাদন আগ্রহী হবে। বর্ষাকালীন আমরা যদি পেঁয়াজ উৎপাদনটা কর্মসূচি নিতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন পূরণ করতে পারবো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগে এবার ব্যবসায়ীরা তুরস্ক, চীন, মিয়ানমার ও মিশর থেকে আমদানি করে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চাল আমদানির ঘোষণা শুনেই দাম কমালো মিল মালিকরা। কুষ্টিয়ার খাঁজানগরে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত, যদিও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে মিল ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য বেশি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাজার কর্মকর্তার। এস.এম. রাশেদের তথ্য এবং বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
বাজারে যখন হুহু করে বাড়তে থাকে চালের দাম, তখন দামের লাগাম টানতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। চাল আমদানিতে শুল্ক কমিয়ে ৬২ থেকে নামিয়ে আনা হয় ২৫%। সরকারের এমন সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি চালের মোকাম কুষ্টিয়াতে। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম কমেছে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দেওয়ায় দাম কমেছে বলে মনে করেন মিল মালিকরা। এলসি ঘোষণা দেওয়ার কারণে আপনার মানে আড়তদাররা যারা, তারা তো আমাদের কাছে যে পরিমাণ মালটা ক্রয় করতো সেই মালটা তো এখন আর ক্রয় করছে না। ঢালাওভাবে চাল আমদানি করে, তাহলে বিগত ২০১৪ এবং ২০১৫ সালে যেই প্রভাবটা কৃষকদের উপর পড়ছিল, সে থেকেও কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে মিল পর্যায়ে দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। যদি এলসি চাল ঢোকে এবং ঢুকলে চাউলের দাম কেজিতে আপনার ৩ থেকে ৪ টাকা কমে যাবে। চাউলের দাম যে হারে বাড়ে সে হারে তো কমে না, কমার দরকার। সরকার প্রতি আমি আকর্ষণ করে বলতেছি, সরকার যে নজর রাখে। খুচরা পর্যায়েও দাম নাগালের মধ্যে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি জেলা বাজার কর্মকর্তার। মেলার থেকে ভোক্তা পর্যন্ত ২ টাকার বেশি কেউ মার্জিনে বিক্রি করে, বাসার লাভে বিক্রি করে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় ফুড গ্রেজ লাইসেন্স রয়েছে ৯৫০ জন চাল ব্যবসায়ী। সময় সংবাদ, কুষ্টিয়া। পদ্মা সেতুর নামে ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও মূল সেতুতে ব্যয় হচ্ছে মাত্র ১২,০০০ কোটি টাকা। বাকি ১৮,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নদী শাসন, সংযোগ সড়ক, পুনর্বাসন সহ নানা খাতে। নদী থেকে অপসারিত বালি ফেলার জন্য ভূমি অধিগ্রহণ খাতে সবশেষ ২০১৮ সালে বাজেট বেড়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। ওমর ফারুকের তোলা ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। ৩০,১৯৩ কোটি টাকা চলছে পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর মধ্যে ৯০ ভাগের বেশি শেষ হয়ে এসেছে মূল সেতুর কাজ। সবগুলো স্প্যানের সংযোগ শেষে অপেক্ষা এখন সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলার। তবে শুধু স্প্যান আর পিলারের মূল সেতু নিয়েই পদ্মা সেতু প্রকল্প নয়, মূল সেতুর বাইরেও এই প্রকল্পে যোগ করা আছে আরও বড় ৪টি কাজ। এর মধ্যে সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী মূল সেতুর জন্য বরাদ্দ ১২,১৩৩ কোটি টাকা। এরপরেই সবচেয়ে বেশি বরাদ্দ নদী শাসনের কাজে। পদ্মার মতো উত্তাল ও রহস্যময় নদীতে নদী শাসন ও সার্ভিস এরিয়ার মাটি ভরাটে বরাদ্দ রাখা হয়েছে ৯,৪০০ কোটি টাকা। পৃথিবীর ইতিহাসে একক কোনো নদী শাসনের জন্য এটাই সর্বোচ্চ বরাদ্দ। পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৫১৫ কোটি টাকা। সেতু দুই পাশে সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৯০৭ কোটি টাকা। এছাড়া নদী থেকে উত্তোলনকৃত বালি ফেলার জন্য আলাদা করে ভূমি অধিগ্রহণ প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে ২,৬৯৮ কোটি টাকা। পদ্মা সেতু যে কনসালটেন্ট ফার্ম হইল, ডিজাইন থেকে শুরু করে সব কিছু, এইকম কিন্তু বিশ্বের অন্যতম একটি সেরা কনসালটেন্ট প্রতিষ্ঠান। তারা যে বিশ্বব্যাংকে যে শর্ত পরামর্শ, বিভিন্ন ধরনের শর্ত থাকে, কোয়ালিটি থেকে শুরু করে, রিসেটলমেন্ট থেকে শুরু করে এবং শিক্ষা দীক্ষা সব কিছু নিশ্চিত করে আমরা কিন্তু এখানে রিসেটেলমেন্টের কাজটি আমরা করেছি। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে যাওয়া পদ্মা সেতু প্রকল্পে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২৯ কোটি টাকা। এছাড়া পরামর্শক, তদারকি, অডিট, প্রকৌশলগত সহায়তা ও নিরাপত্তা সহ বেশ কটি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। নিজস্ব টাকায় তৈরি পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ার সাথে সাথে বাড়াতে হয়েছে প্রকল্পের বাজেটও। তবে এর বেশিরভাগ অর্থাৎ মূল সেতুর প্রায় ১.৫ গুণ বেশি খরচ হচ্ছে অন্যান্য অবকাঠামো ও টেকসই সুবিধা নিশ্চিত করতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এবার যুক্তরাষ্ট্রে শনাক্ত হলো নতুন ধরনের করোনার রোগী। মঙ্গলবার দেশটির কোলোরাডো অঙ্গরাজ্যে এক যুবককে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে যুবক যুক্তরাজ্য কিংবা অন্য কোনো দেশ ভ্রমণ করেননি। তবুও তিনি কিভাবে আক্রান্ত হলেন তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা রোগী শনাক্ত হওয়ার পর তা ইউরোপ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রিটেন ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বাকি একদিন। হোটেলে রাখার সিদ্ধান্তের পরও হয়নি তালিকা। নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
মাত্র 20 মিনিটে কোভিড শনাক্ত হলেও দেশে বাড়েনি অ্যান্টিজেন টেস্ট। 34টি মেশিনে দিনে পরীক্ষার হার নগণ্য। জেলা শহরে শুরু হলেও ঝুঁকিপূর্ণ ঢাকায় হয়নি এখনো। এবং করোনায় বছরের শেষ দিনে আয়োজন না থাকলেও কক্সবাজার ছুটছেন হাজার হাজার পর্যটক। 4 শতাধিক হোটেল মোটেলে খালি নেই কক্ষ। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।